আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহজাহান, প্রভাষক, মুক্তাগাছা মহাবিদ্যালয়, মুক্তাগাছা, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আমি আজ তোমাদের একাদশ শ্রেণীর চ্যাপ্টার 1, লেসন 5 এবং 6 নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে তোমাদের দুটি ক্লাস আমি নিয়েছি। লেসন 1 থেকে 4 পর্যন্ত দুইটা ক্লাসের মধ্যে আমি আলোচনা করেছি। আজ আমি আলোচনার যে বিষয়বস্তু রেখেছি তোমাদের টাইট্রেশন, নির্দেশক, পিপিএম, পিপিবি, অম্লমিতি, ক্ষারমিতি। আমি শুরুতেই তোমাদের সাথে নির্দেশক নিয়ে আলোচনা করছি। তোমরা নির্দেশক সম্বন্ধে নবম দশম শ্রেণীতে কিছু পড়েছ, তারপরে আমি এখন আলোচনা করছি। নির্দেশক কি বলছে দেখো, যে সকল রাসায়নিক পদার্থ নিজস্ব বর্ণ পরিবর্তন দ্বারা কোনো রাসায়নিক বিক্রিয়ার শেষ বিন্দু নির্ধারণ করে তাদের নির্দেশক বলে। দেখো প্রিয় শিক্ষার্থী, কি লিখলাম? যে সকল রাসায়নিক পদার্থ নিজস্ব বর্ণ পরিবর্তন দ্বারা কোনো রাসায়নিক বিক্রিয়ার শেষ বিন্দু নির্ধারণ করে তাদের কি বলে? নির্দেশক বলে। তাছাড়া আমরা এভাবেও বলতে পারি, যে সকল রাসায়নিক পদার্থ কোনো একটি দ্রবণ অম্লীয়, ক্ষারীয় বা নিরপেক্ষ তা নির্ধারণ করতে পারে, তাদের কি বলা হয়? নির্দেশক বলা হয়। যেমন আমরা একটা উদাহরণের মধ্যে আমরা দেখি, নাম্বার 1 মিথাইল অরেঞ্জ, নাম্বার 2 মিথাইল রেড, নাম্বার 3 ফিনেপথলিন ইত্যাদি। আরো আছে, তোমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছ, যেমন আছে পিচ কালার চার্ট আছে, ফুলের রঙিন পাপড়ি ইত্যাদি আছে, পিচ মিটার আছে। কিন্তু আমরা এখানে আলোচনা করছি মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফিনেপথলিন, এগুলো কি? নির্দেশক। আবার দেখো, যে সকল রাসায়নিক পদার্থ নিজস্ব বর্ণ পরিবর্তন দ্বারা কোনো রাসায়নিক বিক্রিয়ার শেষ বিন্দু নির্ধারণ করে তাদেরকে বলে? নির্দেশক বলে। অথবা আমরা বলতে পারি, যে সকল রাসায়নিক পদার্থ কোনো একটি দ্রবণ অম্লীয়, ক্ষারীয় বা নিরপেক্ষ তা তার নিজস্ব বর্ণ পরিবর্তন দ্বারা নির্ধারণ করতে পারবে, তাদের কি বলা হচ্ছে? কি? নির্দেশক। যেমন মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফিনেপথলিন ইত্যাদি। এখন আসো আমরা আলোচনা করব টাইট্রেশন। তোমাদের এই টাইট্রেশন পার্টটা নবম দশমে ছিল না, এখন আমরা নিয়ে আসছি টাইট্রেশন। একটা জিনিস লক্ষ্য করো, দ্রবণের আয়তনের সাথে ঘনমাত্রার সম্পর্ক V is proportional 1/s। তার মানে কি দাঁড়াচ্ছে? এটা হলো ঘনমাত্রা, S হলো দ্রবণের ঘনমাত্রা, V হচ্ছে দ্রবণের আয়তন। এখন এটা রিলেশন থেকে আমরা করতে পারি, সুতরাং V equal to কত? K into 1/s বা Vs equal to কত? K। এখন তুমি যদি এটা V1s অন্তরে দিলে কি হবে? সুতরাং এভাবে আমরা লিখতে পারি V2s2 equal to কত? V1s1, V1s1 equal to কত? V2s2। তাহলে দেখো, এখানে দুইটা দ্রবণ আছে, একটা আয়তন ঘনমাত্রা, অপরটা আয়তন ঘনমাত্রা। একইভাবে আমরা কি করতে পারবো? একটা দ্রবণের ঘনমাত্রা ব্যবহার করে, আয়তন ব্যবহার করে অপরটি দ্রবণের ঘনমাত্রা আমরা নির্ণয় করতে পারবো। যে প্রক্রিয়া নির্ণয় করব সেই প্রক্রিয়াটা কেবল হচ্ছে টাইট্রেশন। এখন টাইট্রেশন
দুই ধরনের হয়, অম্ল ক্ষারক টাইট্রেশন, জারণ বিজারণ টাইট্রেশন। আমরা এখানে যে আলোচনা করব সেটা হলো অম্ল ক্ষারক টাইট্রেশন। টাইট্রেশনের সংজ্ঞাটা কি ধরা হচ্ছে? টাইট্রেশন উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে নির্দিষ্ট আয়তনের জানা ঘনমাত্রার দ্রবণ, জানা ঘনমাত্রার দ্রবণ বা এটাকে আমরা বলতে পারি প্রমাণ দ্রবণ। উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে নির্দিষ্ট আয়তনের জানা ঘনমাত্রার দ্রবণ বা প্রমাণ দ্রবণের সাহায্যে অপর একটি অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার প্রক্রিয়াকে টাইট্রেশন বা অনুমাপন বলে। দেখো শিক্ষার্থীরা, কি লিখলাম? উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে। তাহলে বোঝা যাচ্ছে টাইট্রেশন করতে গেলে তোমাকে কি লাগবে? নির্দেশক লাগবে, যা আমরা ইতিপূর্বে পড়েছি। উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে নির্দিষ্ট আয়তনের জানা ঘনমাত্রা দ্রবণ। তাহলে এখানে তুমি লক্ষ্য করো, যে দ্রবণটা তুমি ইউজ করছো তার আয়তনও জানা এবং ঘনমাত্রাটাও কি জানা, যাকে বলা হচ্ছে কি প্রমাণ দ্রবণ। অর্থাৎ প্রমাণ দ্রবণের সাহায্যে অপর একটি অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার প্রক্রিয়াকে কি বলে? টাইট্রেশন বা অনুমাপন। তাহলে তোমরা বুঝতে পেরেছো? যেমন কতক্ষণ আগে আমরা ফর্মুলাটা দেখিয়েছিলাম যে V1S1 = কত? V2S2। এখানে কটা মান আছে? 4টা মান আছে। আমরা যদি যদি V1S1 V2 এই 3টা মান যদি জানা থাকে তাহলে আমরা S2টা কি করতে পারবো? জানতে পারবো। যে প্রক্রিয়া আমরা জানবো সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি? টাইট্রেশন বা অনুমাপন। তাহলে আমরা টাইট্রেশন নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব ppm ppb। এর আগে ইতিপূর্বে তোমাদের সাথে আমি মোলারিটি নিয়ে আলোচনা করেছি। আজ আমরা ppm এবং সাথে একটা আছে কি? শতকরা হার। শতকরা হারটা দেখো, শতকরা হলো যে 100 ঘন সেন্টিমিটার বা 100 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভরকে শতকরা হার বলে। দেখো শিক্ষার্থীরা, শতকরা মানে কি? 100 হবে। 100 ঘন সেন্টিমিটার বা 100 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভরকে কি বলি? শতকরা হার বলি। কিন্তু তার সাথে আমরা কি শিখতে যাচ্ছি? ppm। ppm হলো পার্টস পার মিলিয়ন, PARTS, পার্টস পার মিলিয়ন, MILLION, পার্টস পার মিলিয়ন। ppm হলো কি? পার্টস পার মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ ঘন সেন্টিমিটার, বা এটা আমরা বলতে পারি সংক্ষেপে 10⁶ ঘন সেন্টিমিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভরকে ppm বলে। দেখো শিক্ষার্থীরা, তুমি শুরুতে বলতে শতকরা হার, এটার সাথে এটা মিল আছে। 100 ঘন সেন্টিমিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর কি বলে? শতকরা হার। এখন তুমি শিখতে যাচ্ছ ppm। ppmটা কি? পার্টস পার মিলিয়ন। মিলিয়ন মানে কি? 10 লক্ষ, অর্থাৎ এটা 10 লক্ষ, একের সাথে 6টা শূন্য, তার মানে কি? 10⁶। 10⁶ ঘন সেন্টিমিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভরটাকে কি বলা হবে? ppm। এখন আসি আমরা ppb যদি আমরা লিখি,
পিপিবি, দেখো এটা সাথে মিল আছে, এটা হবে পার্টস পার বিলিয়ন, মিলিয়নের জায়গায় কি হচ্ছে বিলিয়ন, তাহলে 1000 মিলিয়নে 1 বিলিয়ন, এটাকে আরো 1000 দিয়ে গুণ করবে, তার মানে আরো 3টা শূন্য বাড়িয়ে দিবে তুমি, এটার সাথে 3টা শূন্য, এত ঘন সেন্টিমিটার বা 10⁹ ঘন সেন্টিমিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভরকে কি বলে পিপিবি, পার্টস পার বিলিয়ন। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা শিখতে পারলাম শতকরা হার প্রতি 100 মিলিলিটার বা 100 ঘন সেন্টিমিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভরকে কি বলা হয় শতকরা হার। আর পিপিএম, পিপিএম হলো কি পার্টস পার মিলিয়ন, অর্থাৎ প্রতি 10 লক্ষ ঘন সেন্টিমিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভরটাকে বলা হয় পিপিএম। আর পার্টস পার বিলিয়ন, মিলিয়নের সাথে বিলিয়নের সম্পর্ক কি আরো 1000 গুণ বেশি, অর্থাৎ আরো 1000 গুণ করলে আমাদের কত 10⁹ ঘন সেন্টিমিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর কি বলে পিপিবি। তাহলে আমরা শতকরা হার, পিপিএম, টাইট্রেশন এবং নির্দেশক এই জিনিসগুলো আমরা শিখলাম। এখন আসি আমরা অম্লমিতি আর ক্ষারমিতি। অম্লমিতি শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে তোমাদের সাথে আলোচনা করেছি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর তো আলোচনা করছি যে পদার্থগুলো প্রকৃতি বিশুদ্ধ রূপে পাওয়া যায় তাদেরকে বলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এদের একটা বৈশিষ্ট্য আছে, এই পদার্থের দ্রবণ তৈরি করে রেখে দিলে দ্রবণের ঘনমাত্রা কি হবে না, কোনো পরিবর্তন হবে না। যেমন আছে আমরা দিলাম সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম কার্বনেট প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তার যে দ্রবণ তাকে আমরা কি বলবো প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, তার মানে এটার দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন হবে না। তার সাথে আমরা যদি দেখি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড, আর হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, তাহলে এই দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন হবে না, এইটার পর দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন হবে বা পরিবর্তনীয়। এখন আমরা কি করব, এই দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন হয়ে কি হলো সেটা কিন্তু আমরা এই দ্রবণটা ব্যবহার করে সহজেই নির্ণয় করতে পারবো। আর যে প্রক্রিয়া নির্ণয় করব সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি টাইট্রেশন। এখন তুমি যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করছো, সেই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থটা দেখো তো এটা কি অম্ল না ক্ষারক, এটা অবশ্যই অম্ল, আর এটা হলো ক্ষারক। তাহলে তুমি যদি প্রমাণ ক্ষার দ্রবণের সাহায্যে অম্ল দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো, সেই প্রক্রিয়াটাকে বলা হবে কি মিতি, অম্লমিতি। তাহলে আমাদের সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে, প্রমাণ ক্ষার দ্রবণের সাহায্যে, প্রমাণ ক্ষার দ্রবণের সাহায্যে অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার প্রক্রিয়াকে অম্লমিতি বলে। আর শিক্ষার্থীরা সহজে বুঝে নাও, অম্লমিতি মানে অম্ল দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব, আর ক্ষারমিতি হচ্ছে ক্ষার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব। অম্ল দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে গেলে আমার কি লাগবে, ক্ষার, এই জন্য লিখছি প্রমাণ ক্ষার দ্রবণ। তাহলে ক্ষার দ্রবণটা প্রমাণ দ্রবণের সাহায্যে অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার প্রক্রিয়াকে অম্লমিতি বা অ্যাসিডিমিতি বলে। কিন্তু এখানে একটা শব্দ যোগ করতে হবে, তুমি যখন এই অ্যাসিড আর ক্ষারকের বিক্রিয়া ঘটাবে তখন বিক্রিয়াটা কখন শেষ হবে, অর্থাৎ তার সমাপ্তি বিন্দুটা কখন এসে যাবে চলে যাবে, এটা কিন্তু বাইরে থেকে বোঝা যাবে না, আর সেটা বলে দিবে কি নির্দেশক। এই জন্য আমাদের লিখতে হবে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে, উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে, উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে প্রমাণ ক্ষার দ্রবণের সাহায্যে অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার প্রক্রিয়াকে কি বলে, অম্লমিতি বলে। বুঝতে পারছি শিক্ষার্থীরা? এখন আমরা চলে আসি ক্ষারমিতি। অম্লমিতি আমাদের শেষ, ক্ষারমিতি। ক্ষারমিতি লিখতে গিয়ে তুমি এটা রিভার্স করে দাও, ক্ষারমিতি অর্থাৎ আগে যেখানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ছিল ক্ষার, সেকেন্ডারি ছিল অ্যাসিড, এখন সেকেন্ডারি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থটা হবে অ্যাসিড, আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থটা কি হবে, ক্ষার। তাহলে দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থটা আমরা একটা অ্যাসিড নিলাম,
অক্সালিক অ্যাসিড H2C2O4 aqueous, and একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নাও তুমি লিখবা সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ অ্যাসিড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হলো ক্ষার। আমরা অবশ্যই ক্ষার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব। এই ক্ষার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার প্রক্রিয়ার নাম হয়ে যাবে কিমিতি, ক্ষারমিতি। তাহলে সংজ্ঞাটার মধ্যে তোমরা শুধু একটু জায়গা পরিবর্তন করে দাও। উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে প্রমাণ ক্ষারের জায়গায় কি হবে, অ্যাসিড। প্রমাণ অ্যাসিড দ্রবণের সাহায্যে এখানে কি হবে, ক্ষার। ক্ষার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার প্রক্রিয়াটি কি হবে, ক্ষারমিতি। তাহলে দেখো আমরা একটা সংখ্যা থেকে দুইটা পড়ে পেলাম, অম্লমিতি, ক্ষারমিতি। ক্ষারমিতি কি, প্রমাণ অ্যাসিড দ্রবণের সাহায্যে ক্ষার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় ক্ষারমিতি। বুঝতে পেরেছি শিক্ষার্থীরা? তাহলে এই ছিল তোমাদের সাথে আলোচনা। এখন আগামী ক্লাসে তোমাদের এই অম্লমিতি এবং ক্ষারমিতি এর উপর আলোচনা হবে। তোমরা শিখে আসবে অম্লমিতি ক্ষারমিতি কি। এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন হবে। সৃজনশীল প্রশ্নটা কিরকম হবে আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি। সাপোজ এটার মধ্যে একটা ক্ষার দ্রবণ আছে, সোডিয়াম কার্বনেট, এটা প্রমাণ দ্রবণ 250 কিউবিক সেন্টিমিটার 0.1 মোলার। আর এটার মধ্যে তোমার আছে অ্যাসিড দ্রবণ, যেমন ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা তোমার দেওয়া হলো 500 কিউবিক সেন্টিমিটার, বা তুমি লিখতে পারো এটা 0.5 মোলার। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই দ্রবণ দুইটা একসাথে মিক্স করলে মিশ্রণের ফল কি হবে, অর্থাৎ মিশ্রণ অম্লীয় হবে না ক্ষারীয় হবে সেটা নির্ণয় করবে। অথবা তোমার এটা এ পাত্র, এটা বি পাত্র, এ পাত্রের দ্রবণের সাহায্যে তুমি নির্ণয় করো বি পাত্রের দ্রবণে কত কিউবিক সেন্টিমিটার অ্যাসিড আছে, এটা তোমাকে বের করতে পারবে। অথবা তোমাকে যদি এটা দেয়া না থাকে, এটা যদি দেয়া না থাকে, এখানে লেখা আছে 500 ঘন সেন্টিমিটার, তোমাকে প্রশ্ন করো বি পাত্রের দ্রবণটা ব্যবহার করে তুমি নির্ণয় করো এ পাত্রের দ্রবণটার ঘনমাত্রা কত ছিল বা আছে, এটা বলতে পারে। অথবা তোমাকে বলতে পারে বি পাত্রে কি পরিমাণ ভর আছে সেটা। এই সংক্রান্ত আলোচনা আমরা আগামী ক্লাসে করব। ঠিক আছে, তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি আমার জন্য দোয়া করবে, আমি যেন ভালো থাকি। আল্লাহ হাফেজ।